এশিয়া কাপের জন্য বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করা হয়েছে আরো 2 দিন আগে। ব্যক্তিগত একটা কাজে কিঞ্চিত ব্যস্ত থাকার জন্য ওই স্কোয়াড নিয়ে আলোচনাটা নট আউট মানে করতে পারিনি। সেজন্য শুরুতেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। অনেকেই আসলে ওই স্কোয়াড নিয়ে আমার পর্যবেক্ষণটা নানান মাধ্যমেই জানতে চেয়েছেন। মনে হলো যে দিন দুয়েক পেরিয়ে গেলেও ওই আলোচনাটা এখনো বোধহয় করা যায়। সে কারণে এই ভিডিওটা করছি, যেখানে এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াডটা কেমন হলো, আমরা কি আসলে অন্য কিছু করতে পারতাম কিনা, সিলেকশন প্যানেলের কাছে অন্য কোনো অপশনস ছিল কিনা, সেইটা কি বেটার অপশনস হতো কিনা, তা নিয়েই এই আলোচনাটা করছি। দেখুন, বাংলাদেশের এই এশিয়া কাপের স্কোয়াডটা হয়েছে 16 সদস্যের। স্কোয়াডটা 15 সদস্যের হতে পারতো, 17 সদস্যের হতে পারতো। 15 সদস্য হচ্ছে গিয়ে নর্ম। সাধারণত স্কোয়াড 15 সদস্যেরই হয়। ভারতের স্কোয়াড যেমন আমরা দেখেছি 15 সদস্য দিয়েছে। আবার এশিয়া কাপের জন্য 17 সদস্যের স্কোয়াড পর্যন্ত করা যাবে, এটা এশিয়া কাপের নিয়মের মধ্যে রয়েছে। পাকিস্তানের স্কোয়াড যেমন 17 সদস্য রয়েছে। বাংলাদেশের সিলেকশন প্যানেল, গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্বাধীন যে সিলেকশন প্যানেল, তারা স্কোয়াডটা করেছে এর মাঝামাঝি 16 সদস্যের। এবং এইখানটাতে যেমন ধরেন অনেকদিন পর ন্যাশনাল টিমে কামব্যাক করেছেন নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান। আবার ধরেন এই টিমটাতে নেই মেহেদী হাসান মিরাজ, সৌম্য সরকারের মতো বিগ নেম। আমি এটা বলছি না সোহান কিংবা সাইফকে দলে নেওয়াটা ভুল, আমি এটা বলছি না সৌম্য কিংবা মিরাজকে বাদ দেওয়াটা ভুল। আমার পর্যবেক্ষণ আছে কিছু, আমার কিছু প্রশ্ন আছে, এবং সেই জায়গাগুলো আমি ঠিক ক্লিয়ার না যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা ধরেন এখানে সিলেকশন প্যানেলতে সিলেক্ট করে টিম, তাদের আসলে ভাবনার জায়গাটা কি, এবং এখানে কন্ট্রাডিক্টরি অনেকগুলো জায়গায় রয়েছে। সব ক্ষেত্রে হয়তো একই স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়নি, একই ক্রাইটেরিয়া দিয়ে দলে নেয়া কিংবা বাদ দেওয়ার বিষয়টা বিবেচনা করা হয়েছে বলে আমার কাছে মনে হয় না। আমার আলোচনা শুনলেই সেই জিনিসটা আসলে বুঝতে পারবেন। আমি কয়েকদিন আগে আরেকটা ভিডিও করেছিলাম যে এশিয়া কাপের বাংলাদেশের স্কোয়াডটা কেমন হতে যাচ্ছে। সেখানে আমি বলেছিলাম যে 14টা নাম আসলে ফিক্সড, 15 নম্বর নামটা নিয়ে একটু জটিলতার জায়গা রয়েছে, যে আমাদের ওইখানে পেসার কে হবেন, শরীফুল নাকি তানজিম সাকিব। স্কোয়াডটা 16 সদস্য রয়েছে, এই দুজনকে রাখা হয়েছে। ফলে আসলে 15 সদস্যের যেটা আমি ভেবে স্কোয়াডটা বানিয়েছিলাম, সেখান থেকে যেমন 16 সদস্য রয়েছে, সবাই রয়েছেন, শুধু একটা জায়গাতে চেঞ্জ হয়েছে, সৌম্য সরকারকে রাখা হয়নি, সেই জায়গাটাতে সাইফ হাসানকে রাখা হয়েছে। ধরেন আমি আমার আলোচনাটা যদি ওই জায়গাটা থেকেই শুরু করি, সৌম্য সরকারকে না রাখা হতেই পারে। বাংলাদেশের গত বেশ কয়েকটা সিরিজে কিন্তু, গত ইউএর বিপক্ষে সিরিজ, পাকিস্তানের বিপক্ষে সিরিজ, এই দুইটা সিরিজে তিনি স্কোয়াডে ছিলেন শুরুতে, কিন্তু ইনজুরির কারণে খেলতে পারেনি। তারপর শ্রীলঙ্কাতে অ্যাওয়ে সিরিজ, পাকিস্তান হোম সিরিজ, সেই দুইটাতেও তিনি ছিলেন না। কিন্তু সৌম্য সরকার একটা কিউরিয়াস কেস রয়েছে, তাকে আসলে এই জায়গাটাতে যে বাদ দেওয়া হলো এশিয়া কাপের স্কোয়াডটাতে, তিনি ফিট এগেইন আমরা ধরে নিতে পারি, কেন বাদ দেওয়া হলো সেইটা আমার কাছে খুব ক্লিয়ার না। ধরেন তিনি গত দুইটা সিরিজে, আমার কাছে ওটাতে একটা বিগ কোয়েশ্চেন মার্ক, বাংলাদেশের ডিউটি না করে তিনি রংপুর রাইডার্সের হয়ে গ্লোবাল সুপার লিগ খেলছেন। এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিভাবে অনুমোদন করলো, সিলেকশন প্যানেল কিভাবে অনুমোদন করলো, ওইটা আমি এখনো কোনোভাবেই এটা আমি আসলে স্পষ্ট হতে পারি না। এবং যদি আপনি এটাকে একপাশে সরিয়ে রাখেন, সম্মুখে বাদ দেওয়ার ক্রাইটেরিয়ার জায়গাটা কোথায়, যখন আপনি হিসাবে রাখবেন যে টি20তে তিনি যে খেলেছেন সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে, এবং সেইখানটাতে তার পেনাল্টি ম্যাচ, গত ম্যাচে সর্বশেষ ম্যাচের আগের ম্যাচটাতেই তার খুবই গুরুত্বপূর্ণ একটা ইনিংস ছিল, 31 বলে 43 রানের ইনিংস খেলেছিলেন। বাংলাদেশ মাত্র 147 করেছিল, দলে টপ স্কোরার তিনি ছিলেন, এবং বাংলাদেশ ওই ম্যাচটা মাত্র 7 রানে জিতেছিল। ফলে এক ম্যাচ আগেই যিনি এরকম একটা ইনিংস খেলেন, যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটের হিসাব ধরেন, তাহলে তাকে বাদ দেওয়া যায় কিনা। আপনি যদি একেবারে হোয়াইট বল ক্রিকেটের কথা আলাদা করে ধরেন, তাহলে ওয়ানডে তো এক ম্যাচ আগেই তার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 73 বলে 73 রানের একটা ইনিংস রয়েছে। আমি জানি সৌম্য সরকারকে অনেকবার নেওয়া হয়েছে, অনেকবার তিনি আমাদেরকে হতাশ করেছেন, ফলে তাকে দলে নিতেই হতো, আমি এটা স্ট্রংলি বলছি না। কিন্তু আমি বলছি যে একজন ক্রিকেটারের যখন এইরকম পারফরমেন্স ইন্টারন্যাশনাল ক্রিকেটে লাস্ট থাকবে, এবং বাংলাদেশ টিমের যে অবস্থা, সেই ক্ষেত্রে তাকে বাদ দেওয়া যায় কিনা। এখন আপনি বাদ দিতে পারেন কি হিসাবে, যে না, অন্যান্য টুর্নামেন্ট যেগুলো যে খেলছেন সেই জায়গাটাতে তার পারফরমেন্স সাম্প্রতিক, ইন্টারন্যাশনাল না হলেও সাম্প্রতিক পারফরমেন্স ভালো না। যেমন গ্লোবাল টি20 লিগে যে তিনি 5টা ম্যাচ খেলেছেন, সেখানে তিনি খুব ভালো করতে পারেননি, 3টা ম্যাচের মধ্যে সিঙ্গেল ডিজিটে তিনি আউট হয়েছেন। কিন্তু সেই ক্রাইটেরিয়া যদি বিবেচ্য হয়, তাহলে আপনি ধরেন নুরুল হাসান সোহানেরও তো সাম্প্রতিক অবস্থা ভালো না, বা সাইফ হাসানেরও তো সাম্প্রতিক অবস্থা ভালো না। সো সেই জায়গাটাতে আসলে কিভাবে সৌম্যকে বাদ দেওয়া হলো, এইটা একটা কোয়েশ্চেনের জায়গাটা থাকতে পারে। সাইফ হাসানের কথা বলি, তিনি দলে এসেছেন 2021 সালের পর, 4 বছর পর। হ্যাঁ, আমি জানি 2023 সালে তিনি এশিয়ান গেমসে 3টা ম্যাচ খেলেছেন, কিন্তু এশিয়ান গেমসের ওইটাকে ঠিক ইন্টারন্যাশনাল ম্যাচ বটে, কিন্তু ওইভাবে আসলে কাউন্ট আমি করতে চাই না, আমরা কেউ আসলে করতে চাই না। ফলে সাইফ হাসান 2021 সালে পাকিস্তানের বিপক্ষে যে 2টা টি20 ম্যাচ খেলেছেন, এক ম্যাচে 1 করেছেন, এক ম্যাচে 0 করেছেন, তার প্রায় 4 বছর পর ন্যাশনাল টিমে ফুল ফ্লেজের তার কামব্যাক হলো, সেটা বলতে পারি আমরা। এখন তার ফর্মটাও যে খুব ভালো, যে টপ এন্ড টি20 আমরা মাত্র খেলে আসলাম, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়াতে সেইখানটাতে বাংলাদেশ এই দলের হয়ে তিনি খেলেছেন, সেখানে কত 5-6টা ম্যাচ মিলে 133 রান তিনি করেছেন, 121 তার স্ট্রাইক রেট ছিল। খুব ভালো যে পারফরমেন্স তা না, হ্যাঁ বোলিং করেছেন তিনি, এবং তাকে দলে নেওয়ার ক্ষেত্রে আমাদের চিফ সিলেক্টর গাজী আশরাফ হোসেন লিপু ভাই সেই কথাটাই বলেছেন যে এখানটাতে আমরা একটা অপশন রাখতে চেয়েছি, তিনি টপ অর্ডারও ব্যাটিং করতে পারেন, চাইলে তিনি মিডল অর্ডারেও ওই তাহিদ হৃদয়ের ওই জায়গাটাতে 4 নম্বর পর্যন্ত তিনি ব্যাটিং করতে পারেন, সঙ্গে বোলিং এর অপশনসটাও তার ওইখানটাতে রয়েছে।